লেখক মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের মধ্যে আমরা দেখি যে একটি সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার কাহিনী। জীবন যুদ্ধে বিভিন্ন প্রতিকূলতাকে সে কোনি অতিক্রম করেছে এবং শেষ পর্যন্ত সে জীবন যুদ্ধে সাফল্য লাভ করতে পেরেছে। কোনি উপন্যাসের মধ্যে কোনি আর তার সাঁতারের প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের জীবন সংগ্রাম এবং সব প্রতিকূলতাকে জয় করে উত্তরণের ঘটনাই কোনি উপন্যাসের মধ্যে দেখতে পাওয়া যায়। তো এই কোনি উপন্যাসের লেখক হলেন মতি নন্দী। লেখক মতি নন্দী সম্পর্কে আমাদের দু কথা জেনে নেওয়া দরকার। বাংলা খেলাধুলার ইতিহাসে মতি নন্দী হলেন এক চিরপরিচিত নাম। তিনি সারা জীবন খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন, যার জন্য তিনি পরবর্তীকালে তিনি যত উপন্যাস রচনা করেছেন সেগুলো মোটামুটি খেলাধুলাকে ভিত্তি করে। আর তাছাড়া তিনি আনন্দবাজার পত্রিকাতে স্পোর্টস জার্নালিস্ট ছিলেন। আর এছাড়াও অন্যান্য অনেক পত্র পত্রিকাতে তিনি তার নিজের বক্তব্য, নিজের মতামত এই সমস্ত প্রকাশ করেছিলেন। তিনি তার বিখ্যাত যে সমস্ত উপন্যাসগুলো রচনা করেছিলেন সেগুলো হচ্ছে স্ট্রাইকার, স্টপার, বুড়ো ঘোড়া ইত্যাদি। এছাড়া কলাবতী সিরিজ হচ্ছে তার জনপ্রিয় এক সিরিজ। তার লেখা কোনি উপন্যাস, স্ট্রাইকার উপন্যাস এগুলো সবই পরবর্তীকালে চলচ্চিত্র হিসেবে আমরা দেখতে পাই। আর এছাড়াও মতি নন্দী অন্যান্য অনেক পত্রপত্রিকাতে নিজের মতামত পেশ করেছিলেন। আর তিনি অনেক পুরস্কারও পেয়েছিলেন তার লেখার জন্য, যেমন আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার ইত্যাদি। এবার চলো আমরা কোনি উপন্যাসটা আলোচনা করি। আজ বারুনি, গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা গঙ্গার ঘাটের বর্ণনা এখানে দেওয়া হয়েছে এবং সেখানে বারুনি যে উৎসব সেই উৎসবের কথা বলা হয়েছে। এখানে বারুনি উৎসব সম্পর্কে তোমাদের একটু জানিয়ে দিই যে এটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীরা বা হিন্দু ধর্মের যারা তারা বারুনি উৎসব পালন করে। এটা হচ্ছে তাদের একটি প্রথা এবং এটা কবে পালন হয়? এটা হচ্ছে কৃষ্ণা চতুর্দশীর দিনকে, চৈত্র মাসের কৃষ্ণা চতুর্দশীর দিনকে এই বারুনি উৎসব পালন করা হয়। আর তোমরা জানো যে জলের দেবতা হলেন বরুণ দেবতা। এই বরুণ দেবতাকে উপলক্ষে যে পুজো করা হয় তাকেই আমরা বারুনি উৎসব বলি। এই বারুনি উৎসবের দিনে গঙ্গাতে অনেক পুণ্যার্থীরা স্নান করেন এবং সেই সময় চৈত্র বৈশাখ মাসে যেহেতু কাঁচা আম ওঠে, সেই সময় এই কাঁচা আমগুলো অনেকে কি করে না জলে ভগবানকে জলের দেবতাকে নিবেদন করে, তারপরে তারা বাড়িতে গিয়ে খায়, আগে তারা দেবতাকে অর্পণ করে। এখানেও সেই বারুনি উৎসবের কথাই বলা হয়েছে, যেটা চৈত্র মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে পালন করা হয়। ঘাটে থই থই ভিড়, বয়স্কদের ভিড়টাই বেশি। সদ্য ওঠা কাঁচা আম মাথার উপর ধরে ডুব দিয়ে উঠেই ফেলে দিচ্ছে, ভেসে যাচ্ছে আম, কেউ বা দূরে ছুঁড়ে ফেলছে। তাহলে এটা একটা সামাজিক দৃশ্য, অর্থাৎ গঙ্গার ঘাটের যে দৃশ্য সেটা তোমাদের কিন্তু খুব ভালো করে জানতে হবে যে এই বর্ণনাটাতে কি দেখা যাচ্ছে না ওই উৎসব উপলক্ষে, বারুনি উৎসব উপলক্ষে ঘাটে থই থই মানুষের ভিড়, প্রচুর অসম্ভব প্রচুর লোকের ভিড় রয়েছে এবং তাদের মধ্যে বয়স্ক লোকের সংখ্যাই হচ্ছে বেশি। এবং তারা কি করছে, কেউ কাঁচা আম মাথায় ধরে আছে, কেউ বা ডুব দিচ্ছে, ডুব দিয়ে আমগুলোকে ভাসিয়ে দিচ্ছে, কেউ বা দূরে ছুঁড়ে আম ফেলে দিচ্ছে ইত্যাদি। ছোট ছোট দলে ছেলেরা জলে অপেক্ষা করে আছে আম সংগ্রহের জন্য, কেউ গলা জলে দাঁড়িয়ে, কেউ বা দূরে ভেসে রয়েছে।
আম দেখলেই হুড়োহুড়ি পড়ে যায়। একসঙ্গে 2-3 জন চিৎকার করতে করতে জল তোলপাড় করে এগিয়ে যায়। যে পায় প্যান্টের পকেটে রেখে দেয়। পকেটটা আমে ভরে গিয়ে ফুলে উঠলে জল থেকে উঠে ঘাটের কোথাও রেখে আসে। সেই আম হাত দেওয়ার সাধ্য কারোর নেই। পরে আমগুলো ওরা বিক্রি করে পথের ধারে বসা বাজারে অনেক কম দামে। তাহলে আমরা এই একটা বর্ণনা পেলাম, যেখানে গঙ্গার ঘাটের যে দৃশ্য, সেখানে কি দেখা যাচ্ছে না, ছোট ছোট ছেলেরা যারা আম কুড়াতে ব্যস্ত, আম মানে ওই জলের মধ্যে থেকে আম সংগ্রহ করতে তারা ব্যস্ত। তারা কেউ গলা জলে নেমে, কেউ বা ভেসে যাচ্ছে, আম দেখলে হুড়োহুড়ি করে তারা আম পাড়ছে। তাহলে বোঝা যাচ্ছে যে ওই সব ছেলেরা হচ্ছে খুব দরিদ্র ঘরের ছেলে, যার জন্য আম তোলার কাজে তারা ব্যস্ত। এবং সেই আমগুলো তারা কোথায় রাখছে? প্যান্টের পকেটে রাখছে। যখন অনেক আম প্যান্টের পকেটে ভর্তি হয়ে যাচ্ছে, পকেটটা ফুলে যাচ্ছে, তখন ওই আমগুলো তারা ঘাটের পাশে কোথাও একটা জড়ো করে রাখছে। এবং কিন্তু সেই আমে হাত দেওয়ার সাধ্য কারণ নেই। তাতেই বোঝা যাচ্ছে যে ওই মানে বালকদের এতই দাপট। হ্যাঁ, তো সেই আম কিন্তু অন্য কেউ হাত দিতে পারবে না। তারপরে সেই আম অনেক যখন সংগ্রহ করা হয়ে যাবে, তখন তারা ওই ঘাটের পাশে বসেই আবার অনেক কম দামে আমগুলো তারা বিক্রি করবে। পরবর্তীকালে যে পুণ্যার্থীরা আসবে, তারা আবার সেই আম কিনেই আবার জলে নিবেদন করবে। হ্যাঁ, জলে আজ গঙ্গার ভাটা, জল অনেকটা সরে গেছে ঘাট থেকে। আচ্ছা, তোমরা জোয়ার ভাটার নিশ্চয়ই জানো যে চাঁদের আকর্ষণে পৃথিবী আর চাঁদ যখন একদম কাছাকাছি এসে যায়, তখন চাঁদের আকর্ষণে পৃথিবীর যে জল, সেই দিকের জলটা তখন আকর্ষণে ফুলে ওঠে, তখন সেটাকে জোয়ার বলে। আর পৃথিবীর উল্টো দিকে যে অংশ থাকে, সেইখানের জলে তখন ভাটা দেখা দেয়। সেই জোয়ার ভাটার কথা এখানে বলা হয়েছে। জল অনেকটা সরে গেছে ঘাট থেকে। তোমরা নিজেরা কল্পনা করো, যদি গঙ্গার ঘাটে তোমরা কখনো গিয়ে থাকো, তাহলে তোমরা দেখে থাকবে যে জোয়ারের সময় জল এগিয়ে আসে, ভাটার সময় জল অনেক দূরে সরে যায়। সিঁড়ি এবং তার দুধারে ইট বাঁধানো ঢালু পাড় শেষ হয়ে কিছুটা পলিমাটি, তারপর জল। পলিমাটিও তোমরা জানো, এগুলো তোমরা আগেই জেনেছো। যাই হোক, তবু আমি একটু ছোট করে বলি যে যখন নদী পাহাড় থেকে নেমে আসে, তখন তার নদীর গতিবেগ প্রচন্ড বেশি থাকে। তখন নুড়ি পাথর যা আছে সব নদীর সঙ্গে গড়াতে গড়াতে নিচের দিকে নেমে আসে। এবং তারপরে নদীর যখন সমতল অঞ্চলে এসে যায়, তখন তো তার নদীর অতটা গতি থাকে না। তখন নদীর যখন জোয়ার হয়, তখন পাশে ওই পাথর বালি ওইগুলো সব জমা হয়ে যায়। এবং তারপরে ভাটার সময় জল যখন সরে যায়, তখন ওগুলো পলিমাটি হিসেবে ওই নুড়ি পাথর বালিগুলো পাশে পড়ে থাকে, যেগুলো খুবই উর্বর। চাষবাসের পক্ষে সেই মাটি খুবই উর্বর। সেই পলিমাটির কথা এখানে বলা হয়েছে। তো এখানে সিঁড়ি এবং তার দুধারে ইট বাঁধানো ঢালু পাড় শেষ হয়ে কিছুটা পলিমাটি, তারপরে জল। তাহলে সিঁড়িটা তোমরা গঙ্গার ঘাটে গেলেই দেখতে পাবে যে সিঁড়ি যেখানে শেষ হয়েছে, তারপরে কিছুটা অংশ পলিমাটি। তার সিঁড়ি থেকেই জল সাধারণত নয়, সিঁড়ি থেকে পরে পলিমাটি দেখা যায়, যে মাটিগুলো গঙ্গার সঙ্গে সঙ্গে মানে এসে জড়ো হয়েছে সাইডে, তারপরে জল। স্নান করে কাদা মারিয়ে বিরক্ত মুখে উঠে আসতে হচ্ছে, কারণ তারা যখন জল চান করতে যাচ্ছে, তখন কাদা মারিয়ে জলে যেতে হচ্ছে, আবার যখন ফিরছে তখন আবার কাদা মারিয়ে জল থেকে ফিরে আসছে, কাদা মারিয়ে সিঁড়ি দিয়ে উঠে আসছে। তাই জন্য অনেকেই বিরক্ত। তারপরে অনেকে যায় ঘাটের মাথায়, ট্রেন লাইনের দিকে মুখ করে বসা বামুনদের কাছে, যারা পয়সা নিয়ে জামা কাপড় জমা রাখে, গায়ে মাখার সর্ষে বা নারকেল তেল দেয় এবং কপালে চন্দনের ছাপ আঁকে। তাহলে তখনকার দিনে গঙ্গার ধারে এমন অনেক ব্রাহ্মণরা বসে থাকতো, যা ব্রাহ্মণ হলেও তারা হচ্ছে খুবই দরিদ্র ব্রাহ্মণ। তো তারা বসে থাকতো, জামা কাপড় ধরে রাখতো, যারা স্নান করতে যাচ্ছে তাদের জামা কাপড় পাহারা দিত, এবং তারপরে তারা তাদের কিছু সর্ষের বা নারকেল তেল এই সমস্ত মাখার জন্য দিত। এবং শেষে চন্দনের মানে এক ধরনের ছাপ থাকতো, যেখানে ঠাকুর দেবতার নাম লেখা, তো সেই ছাপটা, চন্দনের ছাপ তাদের কপালে এঁকে দিত।
রাস্তার একধারে বসা ভিখারিদের অনেকে উপেক্ষা করে, কেউ করে না। তো ভিখারিদের অনেকে অবজ্ঞা করে, অনেকে আবার না করে না, ভিখারিদের পয়সা দেয়, অনেকে আবার না দেখে চলে যায়। দুধারে ছোট ছোট নানান দেবদেবীর দুয়ারে এবং শিবলিঙ্গের মাথায় ঘটি থেকে গঙ্গা জল দিতে দিতে কাঠের, প্লাস্টিকের, লোহার, খেলনার ও সাংসারিক সামগ্রিক দোকানগুলির দিকে কৌতূহলী চোখ রেখে অধিকাংশ বাড়ির দিকে এগোবে। তাহলে তোমরা জানো যে গঙ্গার ধারে, সে তোমরা দক্ষিণেশ্বরেই যাও বা বাগবাজার বা আইরিটোলা, যে সমস্ত গঙ্গার ধারে গেলেই দেখতে পাবে যে সেখানে কিছু দেবদেবীদের মন্দির রয়েছে। এবং সেই পুণ্যার্থীরা তখন কি করছে, দেবদেবীর দুয়ারে শিবলিঙ্গের মাথায় ঘটি থেকে গঙ্গা জল দিচ্ছে। হ্যাঁ, দিয়ে ওই ধারে অনেক হকার্স বসেছে, মানে অনেক দোকান রয়েছে গঙ্গার ধারে। সেগুলো কি কাঠের, প্লাস্টিকের, লোহার, খেলনার, সাংসারিক সামগ্রী, এগুলো দিকে চোখ রাখতে রাখতে তারা বাড়ি ফিরে যাচ্ছে। বেশিরভাগই কেউ কিছু কেনে না, সাধারণত অল্প কিছু লোকই কেনে হয়তো। তো কৌতূহলী চোখ রেখে রেখে দেখতে দেখতে তারা বাড়ির দিকে যাচ্ছে। পথের বাজার থেকে ওল বা থোর বা কলম বা লেবু ধরনের কিছু হয়তো কিনলেও কিনতে পারে। কেউ কেউ হয়তো কিছু বাজার কিনে নিয়ে যাচ্ছে। থোর, ওল এগুলো তো খাদ্য সামগ্রী, কলম্বা মানে হচ্ছে এক ধরনের কাগজি লেবু। তারপরে রোদে তেতে ওঠা রাস্তায় খালি পা দ্রুত ফেলে বাড়ি পৌঁছবে বিরক্ত মেজাজে। তাহলে তারা কি করছে না, ওই তপ্ত মাটিতে পা ফেলে ফেলে তারা যাচ্ছে, যার জন্য তারা খুবই বিরক্ত হয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে তারা বাড়ি পৌঁছচ্ছে বাজার করে। তেল চিটে একটা ছেঁড়া মাদুরে উপুর হয়ে বিষ্ণুচরণ ধর ও দলাই মালাই করাতে করাতে বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে। তাহলে এখানে আমরা একটা এখানে একটা চরিত্র আমরা দেখতে পেলাম কোনি উপন্যাসের, যার নাম হলো বিষ্ণুচরণ ধর। হ্যাঁ, একটা চরিত্র যে কি করছে, গঙ্গার দিকে মুখ করে বিরক্ত ভাবে তাকিয়ে আছে এবং দলাই মালাই করছে। দলাই মানে তাকে একজন ম্যাসাজ করে দিচ্ছে। বিষ্ণুধর পাড়ায় বেশদাদা, সে পাড়ায় বেশদাদা নামে পরিচিত। IA পাস, অত্যন্ত বনেদি বংশের, খান সাতেক বাড়ি ও বড়বাজারে ঝাড়ন মশলার কারবার এবং সর্বোপরি 3.5 মণ একটি দেহের মালিক। ওরই সমবয়সী 40 বছরের একটি বিশ্বস্ত অস্টিন সর্বত্র ওকে বহন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে চরিত্র বিষ্ণুচরণ ধর, যে পাড়াতে বেশদাদা নামে পরিচিত, সে IA পাস করেছে। IA মানে তখনকার দিনে ওই 12 পাস, মানে উচ্চ মাধ্যমিক যেটাকে বলে, তো সেই 12 পাসকে IA পাস বলছে। তো সে হচ্ছে খুব বনেদি বংশের। বনেদি তোমরা জানো, এতদিনে বনেদি হচ্ছে খুব ধনী সম্প্রদায়ের সে। এবং সে তার কিরকম না, খান সাতেক বাড়ি, মানে তার 7খানা বাড়ি রয়েছে। বড় বাজারে ঝাড়ন মশলার কারবার, বড় বাজারের সে মানে বড় বিজনেসম্যান, সে ব্যবসায়ী, সে ঝাড়ন মশলার কারবার রয়েছে। এবং তাছাড়াও তার আর একটা জিনিস রয়েছে, সেটা হলো 3.5 মণ একটি দেহের মালিক, মানে প্রায় 132 কেজি ওজন তার, 3.5 মণ ওজন, মানে এত বিপুল সে এক দেহের অধিকারী। আর ওরই সমবয়সী 40 বছরের একটি বিশ্বস্ত অস্টিন গাড়ি সর্বত্র ওকে বহন করে। তাহলে ওর যেরকম বয়স, ওরও 40 বছর বয়স, আর ওই যে গাড়িটা, সে গাড়িটারও 40 বছরের মতো, মোটামুটি 40-এর মতন বয়স। এবং সে হচ্ছে বিদেশি একটা গাড়ি, সেটা হচ্ছে অস্টিন গাড়ি, সেই গাড়ি চড়ে সে ঘুরে বেড়ায়। বিষ্ণুধরের বিরক্তির কারণ 15 হাত দূরের একটা লোক। সে কেন বিরক্ত হয়েছে না, 15 হাত দূরে একটা লোক দাঁড়িয়ে আছে, পরনে সাদা লুঙ্গি আর গায়ে গেরুয়া পাঞ্জাবি, কাঁধে রঙিন ঝোলা। তার বর্ণনাটা খুব ভালো করে তোমাদের জানতে হবে। যেমন ওখানে গঙ্গার দৃশ্য, সেই চানের দৃশ্যটা যেমন তোমাদের ভালো করে জানতে হবে, তেমনি এখানে এই যে লোকটা দাঁড়িয়ে আছে তার বর্ণনাটা জানতে হবে। সে কিরকম না, সাদা লুঙ্গি পরে আছে, গেরুয়া পাঞ্জাবি পরে আছে, কাঁধে রঙিন ঝোলা।
তার দিকে পিট পিট করে তাকাচ্ছে এবং মাঝে মাঝে মুচকি হাসছে। বিষ্টু বুঝতে পেরেছে লোকটা হাসছে তার দেহের আয়তন দেখে। এরকম হাসি বাচ্চা ছেলেরাও হাসে। বিষ্টু তখন দুঃখ পায়, তার ইচ্ছে করে ছিপছিপে হতে। তাহলে সে বিরক্ত হয়ে যাচ্ছে এই কারণে যে দূরে যে লোকটা দাঁড়িয়ে আছে তাকে দেখে মুচকি মুচকি হাসছে। তো বিষ্টুচরণ বুঝতে পেরেছে যে তার যে ওই বিপুল আয়তন, তার বিপুল যে চেহারা, সেইটা দেখেই হাসছে। বাচ্চা ছেলেরাও তাকে দেখে হাসে, কিন্তু তার জন্য কিন্তু একটা বাচ্চা ছেলের হাসলে সেটা তো মেনে নেওয়া যায়, কিন্তু মানে একজন বড় লোক সে তাকে দেখে মুচকি মুচকি হাসছে, সেটা তো মেনে নেওয়া যায় না। যার জন্য সে অত্যন্ত বিরক্ত হচ্ছে। সে চাইছে সেও খুব ছিপছিপে মানে খুব স্লিম হতে চাইছে। তখন বিষ্টুচরণ মনে মনে ভাবছে, দুঃখ পাচ্ছে। কিন্তু বিষ্টু বিরক্ত হচ্ছে যেহেতু ওই লোকটা মোটেই বাচ্চা নয়। সে তো বাচ্চা নয়, বাচ্চারা দেখে হাসে তবু সেটা মানে মেনে নেওয়া যায়, কিন্তু এটা বড় লোক তাকে দেখে হাসছে। চোখে পুরু লেন্সের চশমা, তাহলে এটাও তার আর একটা বর্ণনার মধ্যে পড়ছে যে তার চোখে পুরু লেন্সের চশমা। নুন আর গোলমরিচের গুঁড়ো মেশালে যেমন দেখায়, মাথায় কদম ছাট, চুল সেই রঙে। তাহলে তা কদম ছাট মানে হচ্ছে খাড়া খাড়া চুল, যেটাকে ছোট করে কাটা খাড়া খাড়া চুল, সেটা হচ্ছে কাঁচা পাকা চুল। সেটা একটা বর্ণনা দিয়েছে যে নুন আর গোলমরিচ যদি একসঙ্গে মেশাও তাহলে ওই সাদা আর গ্রে মতো যে চুলের একটা গ্রে যে কালারটা আসে, তার চুলটাও সেরকম কিছু কাঁচা পাকা মেশানো চুল এবং কদম ছাট চুল, আর চোখে পুরু ফ্রেমের চশমা। বয়সটা 50-এর এধারে বা ওধারে, বছর 5-এর মধ্যে হতে পারে। তাহলে লোকটা আরো বর্ণনা আমরা কি পাচ্ছি, যে বর্ণনাগুলো তোমাদের খুব ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে তার বয়স 50-এর এদিকে বা ওদিকে, 5 বছর এদিক ওদিক, মানে তার 45 হতে পারে বা 55 হতে পারে। লোকটার গায়ের রং ধুলো মাখা পোড়া মাটির মতো, আর চোখের চাহনি ধূসর মণি দুটো দেখলে মনে হবে বোধ হয় সূর্যের দিকে চ্যালেঞ্জ দিয়ে তাকিয়ে থেকেই মণির কালো রংটা ফিকে হয়ে গেছে। চাহনিটা এমন দেখলে মনে হয় যেন তার মনের সঙ্গে মেলে না সেই সব ব্যাপারগুলো ব্লোটর্চের মতো পুড়িয়ে দিয়ে ভিতরে সেঁধিয়ে যাবে। চোয়াল দুটোকে শক্ত করে ধরে আছে জেদ। তাহলে এখানে তার আরো বর্ণনা যেটা পেলাম সেটা হচ্ছে তার গায়ের রং ধুলো মাখা পোড়া মাটির মতো। মাটিকে পোড়ালে যেরকম একটা কালার আসে সেই রকম পোড়া মাটির মতনই তার ধুলো মাখা গায়ের রং। আর তার চোখের চাহনিটা কিরকম না, ধূসর হয়ে গেছে তার চোখটা, এবং দেখে মনে হচ্ছে সূর্যকেও সে চ্যালেঞ্জ করে যেন তাকিয়ে থাকতে পারে। তাকিয়ে থেকে তার কালো মণিটা যেন ধূসর হয়ে গেছে, এবং তার চোখ দেখে মনে হচ্ছে যে তার যে সমস্ত মনের সঙ্গে যেগুলো মিলছে না সেগুলোকে সে যেন পুড়িয়ে ফেলতে পারে, এবং তার মনের ভেতরে সেগুলো সেঁধিয়ে যাবে। আর চোয়ালটা থেকে দেখেই বোঝা যাচ্ছে যে খুব শক্ত মনের পরিচয় পাচ্ছে, সে যে খুব জেদি, সেই জেদটার পরিচয় পাওয়া যাচ্ছে তার চোয়াল দেখে। আর ব্লোটর্চ হচ্ছে এমন একটা ডিভাইস যেটা ধাতুকেও পুড়িয়ে দিতে পারে, যেটা পোড়ানোর কাজে, এমন একটা রে যেটা পোড়ানোর কাজে ব্যবহার হয়। তাহলে এটা বোঝা গেছে তার বর্ণনা। এবার চলো পরের অংশে। মালিশওয়ালা ডান হাঁটুটা বিষ্টুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত দ্রুত ওঠানামা করাতে লাগলো পিস্টনের মতো। পিস্টন হচ্ছে এমন একটা মেশিন যেটা ওঠা নামার কাজে ব্যবহার হয়, যেমন লিফটের মধ্যে ব্যবহার হতে হয় পিস্টন। তো মালিশওয়ালা কি করছে, তার নিজের ডান হাঁটুটা বিষ্টুর কোমরের মধ্যে নিয়ে গিয়ে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় থেকে ওঠানামা করছে। মানে বিষ্টু তো উল্টে শুয়ে আছে এবং মালিশওয়ালা তার পিঠের ওপরে তার ডান হাঁটুটা নিয়ে গিয়ে তার মেরুদণ্ড বরাবর ওপর নিচ করছে। বার দশেক এইভাবে হাঁটু ব্যবহারের পর মালিশওয়ালা নমস্কারের ভঙ্গিতে হাতের তালু জোড়া করে বিষ্টুর পিঠে জোড়া তালুর কোদাল চালালো। মানে হচ্ছে কয়েকবার ওই হাঁটুটা ব্যবহার করে তার হাত দুটোকে এরকম জোড়া করে তার পিঠে এরকম ভাবে আঘাত করতে লাগলো। কোদাল চালালো মানে এইভাবে তার পিঠে আঘাত করতে লাগলো।
এরপর বিষ্টু চিত হওয়ার চেষ্টা করলো, পারছিল না। মালিশওয়ালা ঠেলে ঠুলে গড়িয়ে দিতেই সে অভিষ্ট লাভ করলো। আবরু রক্ষাকারী গামছাটি ঠিকঠাক করে বিষ্টু গম্ভীর স্বরে নির্দেশ দিল, তান পুরো ছাড়। আচ্ছা, বিষ্টু এবার তখন সোজা হয়ে স্থিত হয়ে শোবার চেষ্টা করলো, কিন্তু তার বিপুল আয়তনের জন্য সে তো সহজে আর সোজা হতে পারছিল না। তার মালিশওয়ালা তাকে ঠেলে ঠেলে সোজা করে দিল। তারপরে তার অভিষ্ট লাভ করলো, মানে তখন তার ইচ্ছা পূরণ হলো। সে যে সোজা হতে চাইছিল সোজা হতে পারলো এই মালিশওয়ালা ঠেলাঠেলির চোটে। আর তারপরে আবরু রক্ষাকারী মানে হচ্ছে তার লজ্জা নিবারণের জন্য সে আর কিছুই পারেনি, সেটা গামছা পরেছিল এবং সেই গামছাটাকে একটু ঠিকঠাক করে নিল। তারপরে গম্ভীর গলায় মালিশওয়ালাকে নির্দেশ দিল যে তান পুরো ছাড়। সেটা আবার কি জিনিস সেটা আমরা আবার দেখি। তানপুরটা আমরা জানি যে সঙ্গীতের কাজে ব্যবহার হয়, কিন্তু এখানে মালিশের ক্ষেত্রে তানপুরো ছাড় সেটা বলছে। মালিশওয়ালা তখন 10 আঙ্গুল দিয়ে বিষ্টুর সারা শরীরের চর্বিগুলো খপাখপ খামচে টেনে টেনে ধরে ছিঁড়ে দিতে লাগলো। মানে এটা হচ্ছে ম্যাসাজেরই একটা অদ্ভুত ভঙ্গি। তার চর্বিগুলো টেনে টেনে খপাখপ করে মানে টেনে টেনে ছেড়ে দিতে লাগলো। মানে তার তো দেহে অনেক থলথলে অনেক চর্বি ভর্তি, সেই চর্বিগুলো টানতে লাগলো। এই মানে তার যেরকম অদ্ভুত মালিশের ভঙ্গি সেমনি তার নামকরণ, সেই জন্য ওটাকে বলছে যে তানপুরো ছাড়। বলছে তবলা বাজা। মালিশওয়ালা 10 আঙ্গুল দিয়ে বিষ্টুর গলা থেকে কোমর অবধি ধপাধপ চাটাতে শুরু করলো। তাহলে মালিশওয়ালা তখন তার নিজের 2 হাতে 10টা আঙ্গুল দিয়ে কোমর থেকে বিষ্টুর গলা থেকে কোমর পর্যন্ত ধপাধপ করে মারতে লাগলো। সেটা কি বলছে তবলা বাজানো। তবলা যেরকম চাটি মারে তবলায়, সেই রকমই তবলা বাজাতে লাগলো। চোখ বুজে প্রবল আরামে নিঃশ্বাস ফেলতে গিয়ে তার মনে হলে লোকটা নিশ্চয়ই এখন ফ্যাক ফ্যাক করে হাসছে। বিষ্টু তখন খুবই বিরক্ত বোধ করে বলল, সারেগামা কর। তাহলে তার খুব আরাম হচ্ছে, কারণ ওই রকম মানে তবলা ভঙ্গিতে তার পিঠে মালিশ করছে। তারপরে সে ভাবছে যে লোকটা নিশ্চয়ই এখন ফ্যাক ফ্যাক করে ওকে দেখে হাসছে, তাই ও যত মানে লোকটা হাসছে ও ততই বিরক্ত হয়ে যাচ্ছে। তারপরে ও বলছে সারেগামা কর। সারেগামা যেন হারমোনিয়াম বাজিয়ে আমরা মানে সারেগামা করা হয় সেইটাই বলছে। মালিশওয়ালা নির্দেশ পেয়েই আঙুলগুলো দিয়ে হারমোনিয়াম বাজাতে লাগলো বিষ্টুর সর্বাঙ্গে। হারমোনিয়াম যেরকম ভাবে আঙুল দিয়ে দিয়ে বাজায়, ওর শরীরে সেরকম আঙুল দিয়ে দিয়ে বাজাতে লাগলো। আঙুলগুলো শরীরে কিলবিল করায় সুরসুরি লাগছিল এবং তারই প্রতিক্রিয়ায় চর্বি থলথল করে কেঁপে উঠতে বিষ্টু শুনলো খুব খুব হাসির শব্দ। ওই যে তার পিঠে সুরসুরি লাগছে, তার জন্য তার চর্বিগুলো হয়তো একটু মানে এলোমেলো, চর্বিগুলো হয়তো একটু কেঁপে উঠছে, তার জন্য থলথল করছে, তার জন্য ওপাশ থেকে সেই লোকটা খুব খুব করে হেসে উঠছে, সেটা শুনতে পেল বিষ্টু। চিত হয়ে আকাশের দিকে তাকিয়ে বিষ্টু বলল, এতে হাসির কি আছে? তো ওর দিকে তাকালো না, আকাশের দিকে তাকিয়েই চিত হয়ে ও বলল বিষ্টু যে এতে হাসির কি আছে? সেকেন্ড 20 পর বিষ্টু জবাব শুনলো, ম্যাসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে? তার কিছুক্ষণ পরে লোকটা বলল যে এটা কি ম্যাসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে? যাই হোক না, তাতে আপনার কি? ব্লাড প্রেশারটা মেপেছেন? আপনার দরকার। ব্লাড সুগার পরীক্ষা করিয়েছেন? কোলেস্টেরল লেভেলটাও দেখেছেন কি? এগুলো ওই লোকটা তাকে জিজ্ঞাসা করছে যে আপনি ব্লাড প্রেশার মেপেছেন, আপনি কোলেস্টেরল লেভেলটা কত নিজের দেখেছেন, এই সমস্ত জিজ্ঞাসা করছে। কে মশাই আপনি? গায়ে পড়ে এত কথা বলছেন? চান করতে এসেছেন, করে চলে যান। তা যাচ্ছি, তবে আপনার হাড়টা বোধহয় আর বেশি দিন এই গন্ধমাদন টানতে পারবে না। তোমরা জানো যে গন্ধমাদন একটা পাহাড়, যে পাহাড় এই পেছনে একটু রামায়ণের ঘটনা আছে, যেটা একটু ছোট করে বলি। যে যখন রাম আর রাবণের যুদ্ধ হচ্ছিল, সেই সময় রাবণের শক্তিশালী বাণে লক্ষণ অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, অসুস্থ হয়ে গিয়েছিল। তখন যে মানে হনুমান আর জাম্ববান ইত্যাদি বানর সেনারা সেখানে ছিল। তো জাম্ববান সেখানে ডাক্তার ছিল এবং সে তখন ডাক্তারি করে মানে সে চিকিৎসক ছিল, চিকিৎসা করে বলেছিল যে তখন গন্ধমাদন পাহাড় থেকে একটা বিশল্যকরণী একটা গাছ আনতে হবে। সেই গাছটাকে দিয়ে সেই গাছে
ঔষধি হিসেবে ব্যবহার করলে তখন লক্ষণ ভালো হয়ে যাবে। তখন হনুমান গেছিল আকাশে উড়ে যে ওই বিশল্যকরণী গাছটাকে নিয়ে আসার জন্য, কিন্তু গন্ধমাদন পাহাড়ে গিয়ে হনুমান দেখলো যে এখানে প্রচুর গাছ রয়েছে, কোনটা গাছটা সেই তার দরকার সেটা বুঝতে পারছিল না। তখন পুরো গন্ধমাদন পাহাড়টাই মাথায় করে নিয়ে যখন চলে এসেছিল হনুমান, এবং সেই বিশল্যকরণীর প্রভাবে তখন লক্ষণ সুস্থ হয়ে গেছিল। তাই এই কোনি উপন্যাসের মধ্যে তার যে বিশাল বিষ্ণুচরণের যে চেহারা বা তার যে শরীর, সেটাকে ওই লোকটা গন্ধমাদন পাহাড় বলেছে। কি বললেন? বিষ্ণুধর উঠে বসার জন্য প্রথমে কাত হয়ে কনুইয়ে ভর দিয়ে মাথাটা তুলল, তারপরে দু হাতে মেঝে চাপ দিয়ে উঠে বসলো। মানে একবারে সে উঠতে পারে না, সে কাত হয়ে মেঝেতে চাপ দিয়ে তারপরে উঠছে। লোকটা কাছুমাছু হয়ে বলল, অবশ্য হাতি কিংবা হিপোর কখনো করোনারি অ্যাটাক হয়েছে বলে শুনিনি, সুতরাং আমি হয়তো ভুলও বলতে পারি। করোনারি অ্যাটাক মানে হচ্ছে হার্ট অ্যাটাক। তা ওর যে চেহারা, তাকে হাতি হিপো এই সমস্ত বলছে। বলছে হাতি বা হিপোর কখনো হার্ট অ্যাটাক হয়েছে বলে আমি কখনো শুনিনি, তাহলে আমি ভুলও হতে পারি। বিষ্ণুধর রাগে কথা বলতে পারছে না, শুধু চোখ দিয়ে কামান দাগতে লাগলো। লোকটি পাঞ্জাবি খুললো, লুঙ্গি খুললো, ভেতরে হাফ প্যান্ট। তাহলে তোমরা জানো যে কামানের কথা, কামান তোমরা জানো যে কামান থেকে গোলা বের হয়। এখানে বিষ্ণুচরণ এত রেগে গেছে যে রাগে কথাই বলতে পারছে না, শুধু চোখগুলো থেকে যেন কামানের গোলার মতো অগ্নিবর্ষণ হচ্ছে। অবশেষে বিষ্ণুধর কোনো ক্রমে বলল, আপনাকে যে কি বলবো ভেবে পাচ্ছি না। মানে রেগে গিয়ে বলছে, আপনাকে কি বলবো ভেবে পাচ্ছি না। আমার বউ ঠিক এই কথাই বলে, আপনি একটা নুইসেন্স। আমার ক্লাবে অনেকে তাই বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ক্লাবের কথা বলছে, তো সেই ক্লাবে সে হচ্ছে একজন, মানে লোকটা একটা ক্লাবের সঙ্গে যুক্ত, সেটাই বুঝতে পারা যাচ্ছে। আপনার মতো লোককে চাপকে লাল করা উচিত। লোকটি আবার ছেলে মানুষের মতো পিটপিট করে তাকালো। আচ্ছা, আমি যদি আপনার মাথায় চাটি মারি, আপনি দৌড়ে আমাকে ধরতে পারবেন? তার লোকটা ওকে চ্যালেঞ্জ ছুড়ে বলছে যে আমি যদি আপনার মাথায় একটা চাটি মেরে চলে যাই, যে দৌড়ে চলে যাই, আপনি কি আমাকে ধরতে পারবেন? বিষ্ণুচরণকে জিজ্ঞেস করছে। কথাগুলো বলেই লোকটি এক জায়গায় দাঁড়িয়ে ছোটার ভঙ্গিতে জগিং শুরু করলো। অনেকে তাকালো, অনেকে ভাবলো পাগল। তাহলে ও ছোটার ভঙ্গিতে ওইখানে জগিং করছে দাঁড়িয়ে। অনেকে ভাবছে পাগল, অনেকে দাঁড়িয়ে তাকিয়ে আছে। বিষ্ণু হতভম্ব হয়ে লোকটার জগ করা দেখতে লাগলো। চাটি মারার ভঙ্গিতে হাতটা তুলে লোকটি হঠাৎ বিষ্ণুর দিকে ছুটে এলো। বিষ্ণু ডুব দেওয়ার মতো মাথাটা নিচু করলো। লোকটি হাত তুলে রেখেই পাশ দিয়ে বেরিয়ে গেল। ও চাটি মারার ভঙ্গিতে এগিয়ে এসেছিল, তখন বিষ্ণু মাথাটা নিচু করলো ডুব দেওয়ার মতো করে, যাতে ও চাটিটাও না মারতে পারে, কিন্তু ও মাথায় চাটি মারেনি, ওইভাবে হাত তুলে চলে গেল। লোকটা হাত তুলে পাশ দিয়ে বেরিয়ে গেল। পারবেন ধরতে যদি চাটিয়ে যাই? আমার কিন্তু আপনার থেকে অনেক বয়স। হ্যাঁ, তা বলছে আপনি কি আমাকে, মানে আমি যদি চাটিয়ে যাই তাহলে আপনি কি আমাকে ধরতে পারবেন? আমার কিন্তু আপনার থেকে অনেক বেশি বয়স। জগ করতে করতে লোকটি আবার এগিয়ে আসছে। বিষ্ণুধর বুনো মোষের মতো তেড়ে ফুঁড়ে উঠে দাঁড়ালো। তাইতে লোকটি দাঁড়িয়ে পড়ল। তারপরে নাচের ভঙ্গিতে শরীরটাকে পেন্ডুলামের মতো ডাইনে এবং বামে দুলিয়ে তিং তিং লাফালাফি শুরু করলো। বিষ্ণু থাবার মতো দুটো হাত তুলে অপেক্ষা করছে। দৃশ্যটা অনেককে আকৃষ্ট করলো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওই লোকটা আবার জগিং করতে করতে এগিয়ে আসে। মানে জগ তো তোমরা জানো, লাফানো আর কি, সে করতে করতে এগিয়ে আসে। বিষ্ণুধর তখন বুনো মোষের মতো তেড়ে ফুঁড়ে উঠে দাঁড়ালো লোকটাকে আটকাবার জন্য আর কি। তখন লোকটি দাঁড়িয়ে পড়লো, দিয়ে নাচের ভঙ্গিতে শরীরটাকে পেন্ডুলাম, ঘড়ির যে পেন্ডুলাম থাকে, সে ডাইনে বাঁয়ে এইভাবে তিনিং তিনিং করে ও লোকটা লাফাতে শুরু করলো। বিষ্ণু থাবার মতো দুটো হাত তুলে অপেক্ষা করছে। দৃশ্যটা অনেকেই তখন আকৃষ্ট, সকলে অবাক হয়ে দেখতে লাগলো। বিষ্ণুচরণ হাত তুলে থাবার মতো করে হাতটা দিয়ে অপেক্ষা করছে লোকটাকে আটকাবার জন্য আর কি। আমি রোজ এক্সারসাইজ করি,
আইসোমেট্রিক, ক্যালিস্থেনিক, বারবেল, বুঝলেন, রোজ করি, দারুণ খিদে পায়। আপনার পায়? তাহলে এই যে এগুলো সব এক্সারসাইজেরই নানা রকম নাম। তা বলছে যে আমি এই সমস্ত এক্সারসাইজ গুলো করি বলে আমার কিন্তু দারুণ খিদে পায়। আপনার কি খিদে পায়? বিষ্ণুধর কথা না বলে শুধু ঘোঁত ধরনের একটা শব্দ করলো। খিদের মুখে যা পাই তাই অমৃতের মতো লাগে, এই সুখ আপনার আছে? তাহলে বিষ্ণুধরের তো কিছু বলার নেই, তার জন্য মুখে একটা ঘোঁত বলে আওয়াজ করলো। তা এই যাদের খিদের মুখে, এটা কিন্তু সত্যি একটা সুখ, যে যাদের মানে খিদে পাচ্ছে তখন খাবারটা খাচ্ছে, তখন কিন্তু সেই খাবারটা যে কোনো খাবার দিলে অমৃতের মতো লাগছে। কিন্তু যার খিদে পায়নি তাকে যদি খেতে দেওয়া হয় তখন খাবারটা তার কাছে বিস্বাদ মনে হবে। যে খিদে পেট ভরা পেটে যদি তাকে আরো খাবার দেওয়া হয় তাহলে তো তার বিস্বাদ লাগবে, কিন্তু সে এত এক্সারসাইজ করছে, এত ব্যায়াম করছে, যার জন্য তার খিদে এমনিই পাচ্ছে, যার জন্য ও তখন মানে খিদে যে কোনো খাবার দিলে তার কাছে অমৃত বলে মনে হচ্ছে। উত্তরের অপেক্ষা না করেই লোকটি জগ করতে করতে সিঁড়ি দিয়ে নেমে শেষ ধাপ পর্যন্ত গিয়ে আবার উঠে এলো। মানে সিঁড়ি দিয়ে সে আবার জগিং করতে করতে একবার নামছে, একবার সিঁড়ি দিয়ে ওপরে উঠছে, এই আর কি। 3 বার এইভাবে ওঠানামা করে সে বিষ্ণুধরের 5 গজ তফাতে দাঁড়িয়ে হাঁফাতে লাগলো। মানে এত পরিশ্রম করেছে যার জন্য হাঁপাচ্ছে। হাত দুটো নামিয়ে বিষ্ণু তখন খানিকটা দিশে হারার মতোই লোকটির কাণ্ড দেখছিল। তখন বিষ্ণুধর হাত নামিয়ে লোকটা কাণ্ড দেখলো। ওর চোখে এখন রাগের বদলে কৌতূহল। মনে মনে সে ছিপছিপে শরীরটার সঙ্গে নিজের স্থূলত্ব বদলা বদলি করতে শুরু করে দিয়েছে। তাহলে এতক্ষণ লোকটার উপরে বিষ্ণুধরের রাগ হচ্ছিল, প্রচন্ড রেগে যাচ্ছিল তার কথাবার্তা শুনে, কিন্তু এখন কিন্তু লোকটা প্রতি সে আকৃষ্ট হলো, যে তার থেকে এত বেশি বয়স, অনেক বেশি বয়স লোকটার, কিন্তু সে কিরকম সাবলীল ভাবে জগিং করছে, সিঁড়ি দিয়ে দৌড়াদৌড়ি করছে, আর বিষ্ণুচরণ সামান্য একটু পাশ ফিরে শুতে পারছে না, কাত হতে পারছে না, সোজা উঠে দাঁড়াতে পারছে না, এই সমস্ত। তখন ওর প্রতি আকৃষ্ট হলো এবং সে তখন নিজের মানে শরীরটার সঙ্গে বদলা বদলি করলো। মনে মনে ভাবলো ও যেন চিপচিপে হয়ে গেছে আর লোকটা অনেক স্থূল হয়ে গেছে। স্থূলত্ব বদলা বদলি করতে শুরু করলো। খাবার আমার লোভ নেই, ডায়েটিং করি, ভারী কি চারে বিষ্ণুধর ঘোষণা করলো এবং গলার স্বরে বোঝা গেল এর জন্য সে গর্বিত। বিষ্ণুধর তখন বলল যে আমার কোনো খাবার লোভ নেই, আমি ডায়েটিং করি, এবং সেই জন্য সে গর্বিত, সেটাও বোঝা গেল। লোকটি 2 পা এগিয়ে এসে বলল, কিরকম ডায়েটিং? লোকটা জিজ্ঞেস করলো, আপনি কিরকম ডায়েটিং করেন? আগে রোজ 8 কিলো ক্ষীর খেতুম, এখন 300 গ্রাম খাই। জল খাবারে 20টা লুচি খেতুম, এখন 15টা। ভাত খাই মেপে 250 গ্রাম চালের, রাত্রে রুটি 12খানা। ঘি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, গরম ভাতের সঙ্গে 4 চামচের 1 বিন্দুও বেশি নয়। বিকেলে 2 গ্লাস মিছরির শরবত আর 4টে কড়া পাক। মাছ মাংস ছুঁই না, বাড়িতে রাধা গোবিন্দ বিগ্রহ আছে, আর হপ্তায় একদিন ম্যাসাজ করাই এখানে এসে। আমার অত নোলা নেই, বুঝলেন, সংযম কেচ্ছা সাধন আমি পারি, হাটের ব্যামো আমার হবে না, বংশে কারণ নেই। বাজি ফেলে 70টা ফুলুরি খেয়ে কলেরায় বাবা মারা গেছে এবং জ্যাঠা গেছে অম্বলে। তাহলে এখানে বিষ্ণুচরণকে জিজ্ঞাসা করছে লোকটা যে আপনি কিভাবে ডায়েটিং করেন। তখন যে ডায়েটিং এর যে খাবার যে বর্ণনা দিচ্ছে তার থেকেই বোঝা যাচ্ছে যে এই যে খাবার সেটা মানে কোনো ডায়েটিংই নয়। ডায়েটিং মানে হচ্ছে যে পরিমিত খাবার একটা নির্দিষ্ট প্রথা অনুসারে, একটা নির্দিষ্ট নিয়ম মেনে পরিমিত খাবার, যেটা তোমরা ডায়েটিশিয়ানের কাছে গেলে পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে এই যে বর্ণনা দিচ্ছে যে আমি মানে কম খাচ্ছি, কিন্তু কম যে পরিমাণটা সেটাও কিন্তু ওর শরীরের পক্ষে অনেক বেশি। যাই হোক, তা এখানে ও বলছে যে আমার অত নোলা নেই, আমি সংযম কেচ্ছা সাধন করতে পারি। সংযম মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, আর কথাটা ও মানে চলতি ভাষায় বলছে কেচ্ছা সাধন, কিন্তু কথাটা হলো কৃচ্ছ সাধন। কৃচ্ছ সাধন মানে হচ্ছে কষ্ট করে না খেয়ে কষ্ট করা, না খেয়ে থাকা, উপোস করা ইত্যাদি।
তো যাই হোক, ও এবার বলছে যে আমাদের বংশের কারো হাটের ব্যায়াম ছিল না, সুতরাং আমারও হাটের ব্যায়ামও হবে না। আর বাজি ফেলে 70টা ফুলুরি খেয়ে বাবা কলেরায় মারা গেছে। বাবা হার্টের রোগে মারা যায়নি, বাবা কলেরায় মারা গেছে। সে কিনা বাজি ধরে 70টা ফুলুরি খেয়েছিল, আর জ্যাঠা অ্যাসিডিটিতে মারা গেছে। এত কেচ্ছা সাধন করেন, বাঁচবেন কি করে? লোকটা কিন্তু এখানে ব্যঙ্গ করেই বলছে যে আপনি এত কি কষ্ট সাধন করছেন, তাহলে কি করে আর বাঁচবেন। লোকটি এগিয়ে এসে বিষ্ণুধরের ভুঁড়িতে হাত বুলিয়ে দিল। আহ, সুড়সুড়ি লাগে। বিষ্টু হাতটা সরিয়ে দিয়ে ক্ষুণ্ণ স্বরে বলল, আমার বউ ওই কথাই বলে। সকাল থেকে রাত অবধি ব্যবসা দেখি, সর্ষে, চিনি, ডাল, নানান জিনিসের কারবার। এত খাটুনির পর এইটুকু খাদ্য, তারপর এই অপমান। তাহলে বলছে যে আমার বউ এই কথাটাই বলে যে আমি কি করে বাঁচবো, যে এইটুকু খাবার খেয়ে। আমি সারাদিন ধরে পরিশ্রম করি, হ্যাঁ, বা ব্যবসা দেখি, দিয়ে তারপরে সামান্য এইটুকু খাবার হচ্ছে। আর এই যে তোমাদের এখানে 4টে কড়া পাক মানে হচ্ছে এক ধরনের সন্দেশ, হ্যাঁ, এক ধরনের মিষ্টি আর কি। যাই হোক, তা বলছে যে এত খাটুনি খেটে আমি এইটুকু খাবার খাই, তাও আমি এত অপমান। মানে অপমান বলতে যে ওই হাতি, হিপো ইত্যাদি নানা রকম বলেছে না লোকটা, সেই কথাটাই বলছে। কে করলো? লোকটা আবার হাত বাড়াতেই বিষ্টু এক পা পিছিয়ে বলল, না, সুরসুরি লাগে। কে অপমান করলো? লোকটা কিন্তু ভালো মতোই জানে যে সে নিজেই অপমান করেছে, তাও জিজ্ঞাসা করছে কে অপমান করলো। কেন, আপনি হাতি, হিপো বললেন না? জলহস্তির ইংরেজি হিপো, তা কি আমি জানি না? আমি কি অশিক্ষিত? তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সে বিশাল চেহারার অধিকারী হলেও মনের দিক দিয়ে কিন্তু খুব সরল, হ্যাঁ, খুব সাদাসিধে। যার জন্য সে বলছে আমি কি অশিক্ষিত? হাতির ইংরেজি, জলহস্তির ইংরেজি যে হিপো, সেটা কি আমি জানি না? মানে একটা নিষ্পাপ বোধ রয়েছে তার মধ্যে। না না, আমি আপনাকে অশিক্ষিত তো বলিনি। লোকটি বিব্রত হয়ে চশমা মুছতে মুছতে বলল, আপনার ওজনটা খুব বিপজ্জনক হাটের পক্ষে। তাহলে এই যে ক্ষিতির সিংহ, সে কিন্তু একজন সাঁতারের প্রশিক্ষক বা সাঁতারের ট্রেনার যাকে বলতে পারো। সে কিন্তু সে ভালো মতোই জানে যে কোন শরীরে কতটা মানে ওজন আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তার জন্য ও বলছে যে আপনার ওজনটা খুবই বিপজ্জনক আপনার হার্টের জন্য। বিপজ্জনক মানে? বিষ্ণুধর তাচ্ছিল্য প্রকাশের চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে বেরিয়ে এলো ভয়ার্ত স্বর, আমি কি মরে যেতে পারি? মানে সে দেখাচ্ছে যে খুব অবহেলা করছে কথাটা, কিন্তু মনের মধ্যে ভয়ও হচ্ছে। তার জন্য আবার জিজ্ঞাসা করছে যে আমি কি মরে যেতে পারি? তা পারেন, আর নয়তো কেচ্ছা সাধনের কষ্ট করতে করতে রোগে ভুগে ভুগে বেঁচে থাকবেন কয়েকটা বছর। হ্যাঁ, তাহলে এখানে বলছে যে আপনি এত কৃচ্ছ সাধন করেন, সেরকম করতে করতে ভুগে ভুগে মরবেন, কিছুদিন অন্তত বেঁচে থাকবেন, তাই বলছে। বলেই লোকটি 2 হাত তুলে সামনের ঝুঁকে পিঠটা ধনুকের মতো বেঁকালো, হাতের আঙুল পায়ে ছুঁয়ে আবার সিধে হলো। এটা এক ধরনের যোগ ব্যায়াম, যে হাতটা মানে পিঠটাকে বেঁকিয়ে হাতটা পায়ের মধ্যে ঠেকানো, আবার হাতটা সোজা করা। এই যোগ ব্যায়ামটার নাম হচ্ছে পদহস্তাসন। আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। অর্থাৎ চাকর বানানো মানে হচ্ছে যে আমি যেরকম চাইবো সেই রকমই আমার ওজন তৈরি করব, আমি আমার নিজের শরীরটাকে সেইভাবেই তৈরি করব। আমার মনেরও জোরের ওপর, মানে আমার মনের জোর দিয়ে আমার শরীরটাকে আমার কন্ট্রোলে রাখবো। আমার নিজের ইচ্ছা অনুসারে আমি শরীরকে রোগা বা মোটা করব। বলছে তাই যে আপনি কিন্তু অনেক বড় লোক হতে পারেন, কিন্তু আপনি কিন্তু নিজের শরীরটাকে নিজের চাকর বানাতে পারবেন না। কিরকম তা এই কথাটা তো বুঝতে পারেনি, তাই জিজ্ঞাসা করছে লোকটাকে জিজ্ঞাসা করছে বিষ্ণুধর। লোকটি তার ডান কোনোই শরীরে লাগিয়ে পিস্তল ধরার মতো হাতটা সামনে বাড়ালো। তাহলে কোনোইটা হাত মানে সামনে দিয়ে
সামনে লাগিয়ে সে তখন পিস্তল ধরার মতো হাতটাকে সামনের দিকে এগিয়ে দিল। এইভাবে সে হাতটা এগিয়ে রয়েছে। এইবার আমার হাতটা নামান তো। অবিশ্বাস ভরে বিষ্টুদর হাতটার দিকে তাকালো। শিরা উপশিরা গাঁট সমেত হাতটাকে শুকনো শিকড়ের মতো দেখাচ্ছে। তাহলে ওর হাতটার দিকে বিষ্ণুচরণ দেখলো এবং দেখলো যে হাতটা এত শক্ত, মানে শিরা উপশিরা গাঁট সমস্ত যেন দেখা যাচ্ছে। নামান নামান, লোকটা তাকে নামাতে বললো। ফুলো ফুলো আঙুল দিয়ে বিষ্টু লোকটার কবজি চেপে ধরে নিচের দিকে চাপ দিল। তাহলে বিষ্টু তো চর্বি ভর্তি হাত, মানে চর্বি রয়েছে অনেক, মোটা মোটা আঙুল, তাই জন্য ও বলছে ফুলো 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 হাত দিয়ে ওর হাতটাকে চাপ দিল। লোকটার হাতটাকে নড়লো না 1 সেন্টিমিটারও। ঠোঁট কামড়ে বিষ্টু জোরে চাপ দিল, মানে খুব গায়ে জোরে হাতটাকে নামানোর চেষ্টা করছে। হাতটা একই জায়গায় রয়েছে। বিষ্টু এবার সর্বশক্তি প্রয়োগ করলো। কপালে ঘাম ফুটছে। কিছু লোক দাঁড়িয়ে দেখছে। তাদের চোখে বিস্ময় লোকটার সাফল্যে না বিষ্টুর ব্যর্থতায় বোঝা যাচ্ছে না। তাহলে অনেক লোকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু তাদের চোখে রয়েছে বিস্ময়। বিস্ময়টা কিসের জন্য? যে ও মানে লোকটার সাফল্যে, লোকটা জিতে যাচ্ছে তার জন্য, না বিষ্ণুচরণ হেরে যাচ্ছে তার জন্য, সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু লোকেরা সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বিষ্টু লোকটার মুখের দিকে তাকিয়ে পাতলা হাসি আর চোখ পিটপিটানি দেখতে পেল। লোকটা চোখ পিটপিট করছে আর হাসছে মিটমিট করে। হাতটা সে নিচে নামাতে পারছে না। বিষ্টু হাল ছেড়ে দিয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলতে লাগলো। হাল ছেড়ে দিল, দিয়ে বিষ্টু ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ছাড়ছে। কি করে পারলেন? তো এবার জিজ্ঞেস করছে কি করে আপনি পারলেন? জোরে বলতে, আচ্ছা এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেরকম লোকটার বর্ণনা গুরুত্বপূর্ণ বা ওই স্নানের যে ঘাটের বর্ণনা সেই অংশটা গুরুত্বপূর্ণ, এই অংশটা সে যে কি উত্তরটা দিচ্ছে সেই উত্তরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জোরে বলতে শুধু গায়ের জোরই বোঝায় না, মনের জোরেও সব হয়। ইচ্ছা শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা দেয়া যায়। শরীর যতটা করতে পারে ভাবে, তার থেকেও শরীরটাকে দিয়ে বেশি করাতে পারে ইচ্ছার জোর। সেজন্য শুধু শরীর গড়লেই হয় না, মনকেও গড়তে হয়। শরীরটাকে হুকুম দিয়ে মন কাজ করাবে। আপনার মন হুকুম করতে জানে না, তাই শরীর পারল না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শরীর অত্যন্ত নগণ্য একটা বিষয়। এখানে বলছে যে মনকে নিয়ন্ত্রণ করতে হবে। শরীরকে যেমন গড়ে তুলতে হবে, মনকেও তেমনি গড়ে তুলতে হবে। অর্থাৎ মনের জোরটাই হচ্ছে আমাদের এখানে আসল। মনের জোর যদি থাকে তাহলে কোনো কিছুই অসম্ভব নয়, কোনো কিছুই অসাধ্য নয়। আপনি হয়তো অনেক ধনী হতে পারেন, কিন্তু আপনার দেহের আকার হয়তো অনেক বড় হতে পারে, কিন্তু আপনার মনের কোনো জোর নেই। এবং মনের জোর নেই বলেই আজ আপনি হেরে যেতে পারেন, মানে হেরে গেলেন। আগে মনকে আপনি হুকুম দিতে পারেন না, সেই জন্যই কিন্তু শরীর আপনার পারল না। তাই বলছে যে মনের জোর যদি থাকে তাহলে কোনো কাজই কিন্তু অসাধ্য নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মনের জোরই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। তোমরা হয়তো অনেক তোমরা দেখে থাকবে যে অনেক সায়েন্টিস্ট আছেন, অনেক শিল্পী রয়েছেন যারা কিন্তু শারীরিক দিক দিয়ে প্রতিবন্ধী, ফিজিক্যালি চ্যালেঞ্জড বলো বা এরকম কিছু মানুষ রয়েছে, কিন্তু তারা কিন্তু শরীরের দিক দিয়ে যে দুর্বলতা তা কিন্তু নিজেদের মনের জোরের মাধ্যমে কিন্তু সেই সমস্ত দুর্বলতাকে তারা ঢেকে ফেলেছে এবং জীবনে তারা সাফল্য লাভ করেছে, জীবনে তারা প্রতিষ্ঠিত হতে পেরেছে। যেমন আমরা দেখতে পাই যে ভারতীয় সাঁতারু হচ্ছেন মাসুদুর রহমান। তিনি একবার খুব ছোটবেলায় অ্যাক্সিডেন্টে পা হারিয়েছে, 2টো পাই তার কেটে বাদ গিয়েছিল, কিন্তু তাও তিনি মনের জোরে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন। বা তোমরা জানো সুধা চন্দন, যিনি নৃত্যশিল্পী, তিনিও এরকম পায়ে অ্যাক্সিডেন্টে নিজের 2টো পাই কেটে বাদ দিতে হয়েছিল, কিন্তু কাঠের পা দিয়ে তিনি মনের জোরে নেচেছিলেন এবং পরবর্তীকালে বিখ্যাত একজন নৃত্যশিল্পী হয়ে উঠতে পেরেছিলেন। বা ধরো সায়েন্টিস্ট স্টিফেন হকিং,
তিনিও ফিজিক্যালি চ্যালেঞ্জ এরকম ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি মনের জোরে সমস্ত প্রতিবন্ধকতাকে অতিক্রম করে পৃথিবীতে নিজের নাম প্রতিষ্ঠিত করে যেতে পেরেছেন। আর তোমরা হেলেন কেলারের নাম জানো, যে হেলেন কেলার কানেও শুনতে পেতেন না, চোখেও দেখতে পেতেন, জন্ম থেকেই তিনি জন্মান্ধ ছিলেন, কানেও শুনতে পেতেন না, কিন্তু ওই ব্রেইলি পদ্ধতিতে তিনি লেখাপড়া শিখেছিলেন শুধুমাত্র নিজের মনের জোরে, এবং সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে তিনি জীবনে সাফল্য লাভ করেছিলেন এবং একজন বিখ্যাত তিনি লেখিকা হয়ে উঠতে পেরেছিলেন। তাহলে মনের জোরই হচ্ছে এক সাফল্যের চাবিকাঠি। আমাদের যদি মনের জোর থাকে তাহলে কিন্তু যে কোনো কাজই যতই প্রতিকূলতা আসুক না কেন তাও আমরা অতিক্রম করতে পারি। সেটা তোমাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই প্রযোজ্য। তাই এখানে বিষ্ণুধরকে বলেছে যে আপনার মনের কোনো জোর নেই, আপনার মনের যদি জোর থাকতো তাহলে আপনি এই বিশাল শরীর থেকে কিন্তু ছিপছিপে করতে পারতেন, কিন্তু আপনি বা আমার সঙ্গে আপনি তো এত বলশালী, এত বড় শরীরের অধিকারী, কিন্তু তবুও আমার মতো রোগা মানুষের কাছে হেরে গেলেন এই কারণে যে আপনি কিন্তু মনটাকে কন্ট্রোলে নেই, নিজের মনটাকে মনের জোর নেই বলে আপনি শরীরকে হুকুম দিতে পারলেন না এবং সেই জন্যই আপনি হেরে গেলেন। এবং উপন্যাসের পরবর্তীকালে আমরা যত এগোবো তখন দেখব যে কোনি আর এই তার ট্রেনার ক্ষিতিশ সিংহ দুজনের কিন্তু মনের জোরের পরিচয় আমরা এখানে দেখতে পাবো, এবং তারা নানা রকম আর্থিক দিক দিয়ে সামাজিক দিক দিয়ে নানা রকম প্রতিকূলতা আসবে, দারিদ্র, নানা রকম বাধা অতিক্রম করে তারা শেষ পর্যন্ত কিন্তু নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারবে। বিষ্ণুধর বিষণ্ণ চোখে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, ইচ্ছে করে খুব রোগা হয়ে যাই। তখন কিন্তু ওর মনের কথাটাই এতক্ষণে বলেছে যে আমার কিন্তু খুব ইচ্ছা করে রোগা হয়ে যেতে, কিন্তু সেরকম মনের জোর নেই যে আমাকে রোগা হতেই হবে, সেরকম নেই, ইচ্ছা হচ্ছে মাঝে মাঝে রোগা হয়ে যাই, সেই জন্যই হতে পারে না। ঠিক এই সময় গঙ্গার তীর থেকে তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো, কোনি কোনি। লোকটি গঙ্গার দিকে তাকালো। লোকটা বলতে এখানে আমরা তো লোকটার পরিচয় এখনো পাইনি, লোকটা হচ্ছে আসলে ক্ষিতিশ সিংহ। সে গঙ্গার দিকে তাকাচ্ছে, কে কোনি কোনি করে চিৎকার করছে। তো এখানেই হলো পর্ব 1 শেষ। তো এর পরবর্তীকালে আমরা পর্ব 2 নিয়ে আলোচনা করব বা এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা সকলে খুব ভালো থেকো। আর আইসিএসসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয় যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করো। ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমার কাজে তত উৎসাহ বাড়বে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে খুব ভালো থেকো।